কম্বাইন করে আমার আলাদা আলাদা কম্পাউন্ড বানিয়েছে। আমি ওদের মধ্যে ভাই একজনকে আগে সাইড করে দিলাম, মানে কি আমি ওটার সাথে আলটিমেটলি কম্প্যারিজনটা করব, বুঝতে পেরেছিস? তাহলে আমি যাকে সাইড করেছি ওটাকে বাদ দিয়ে বাকিগুলোর দিকে তাকাই। যখন আমি এগুলো বলবো তখন যদি তুই এখানে ভাই বন্ধুর দিকে তাকিয়ে থাকিস, ঘড়ি দেখিস, ক্যালেন্ডারে কদিন আছে, ঠিক আছে, বছরে কটা দিন আছে গুনিস, পিরিয়ড টেবিলে কটা এলিমেন্ট আছে, এসব যদি তুই গুনিস তাহলে বুঝতে পারবি না, তো সিম্পল ব্যাপার, ঠিক আছে? ওই নারকেল গাছে কতগুলো পাতা আছে ছবি দিকে, ওগুলো তুই গুনতে পারিস চাইলে, কিচ্ছু বুঝতে পারবি না। তাহলে এখানে কি হচ্ছে তুই বুঝতে পারবি না। তো যদি মনে হয় নারকেল গাছে কত পাতা আছে গুনতে আস, তুই ছবি তুলে নিয়ে যা বাড়ি গিয়ে গুনবি সারাদিন, ঠিক আছে? তাহলে ভাই আমি যখন এরকম দেখবো ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, একজনকে আমি সাইডে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে বাকি যে নিয়ে আমি কাজ করলাম, কি করলাম দেখ, কার্বন হাইড্রোজেন রেশিও করলাম, হাইড্রোজেন অক্সিজেন রেশিও করলাম। একজনকে তো ফিক্স করতেই হবে, কাকে করবো ভাই? যে কমন তাকেই ফিক্স করবো। আমি তো এখানে কার্বনকে ফিক্স করে আমার এখানে কোনো লাভ হতো না, এখানে তো কার্বনই নেই, বুঝতে পারছিস? তাহলে ভাই যে যাকে আমার ভাই কনস্ট্যান্ট করলে লাভ আছে, কমন আছে, তাকে আমি ফিক্স করলাম, বাকিদের আমি রেশিও পেলাম, বোঝা গেছে? এবারে দেখ ওই রেশিওটা আর যাকে সরিয়ে দিয়েছিলাম ফার্স্টে, ওদের রেশিওটা আমার একটা সিম্পল রেশিওতে থাকবে। এই হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, বোঝা গেছে? চল একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। বুঝতে পেরেছি, আর একটা অঙ্ক করি। বল। হ্যাঁ, আরে ভাই কার্বনের দেখ এখানে 12 ছিল, আর H4 এর জন্য 4 ছিল, 4:12 মানে 1:3। কার্বনের 12, অক্সিজেনের 16, 12:16 মানে 3:4। তাহলে এখানে তো কার্বনের 12 আর অক্সিজেনের 16, 12:16, তার মানে কত, 3:4। তাহলে কার্বনের এখানে 3 হলো, ওই জন্য এখানে তো কার্বন এখান থেকে 3 চলে এসছে, আর অক্সিজেন তো এই দিক থেকে 8 এসছে, ঠিক আছে? চল কোশ্চেন লেখ পরেরটা এবার। Like ammonia contains 82.35% nitrogen, 82.35% nitrogen, 17.65% hydrogen, 65% হাইড্রোজেন। ঠান্ডা মাথায় লেখ ভ্যালুগুলো, এটা কোনো একটা স্কুলের কোশ্চেন, লিখেছিস? 17.65% হাইড্রোজেন, ফুল স্টপ দিয়ে লেখ। ওয়াটার কন্টেন্স 88.9% অক্সিজেন আর 11.1% হাইড্রোজেন, 11.1% হাইড্রোজেন। এটা যদি বন্ধ হয়ে যায় বলবি তো, কেউ না কেউ তো তাকাবেই, ঠিক আছে? 1% হাইড্রোজেন, লিখেছিস? কটা ডেটা দিয়েছে এখন অব্দি? 4খানা ডেটা দিয়েছে, ওকে? ফুল স্টপ দিয়ে লেখ। নাইট্রোজেন ট্রাইঅক্সাইড contains 63.15% oxygen, 63.15% oxygen and 36.85% oxygen, সরি পরেরটা হচ্ছে নাইট্রোজেন, লিখেছিস? হয়েছে লেখা? আচ্ছা, এবার কোশ্চেন লেখ। শো দ্যাট দিস ফলোজ ল অফ কি আছে ভাই? ল অফ, এটা কোনটা চলছে? রেসিপ্রোকাল প্রপোর্শন, ঠিক আছে? হয়েছে লেখা? ভালো করে দেখবি ভাই কোশ্চেনটা কি বলেছে। আচ্ছা, ঠান্ডা মাথায় করি একসাথে। তোকে দেওয়া আছে হচ্ছে ডেটা এরকম ভাই, কি কি ডেটা দেওয়া আছে, কার কার কথা বলেছে বলতো? নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন। দেখ আমি আগেটার সাথে কম্পেয়ার করবো, দেখি ট্রায়াঙ্গেলটা কম্পেয়ার করবো। নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন, অক্সিজেন হাইড্রোজেন। নাইট্রোজেন আর হাইড্রোজেন কম্বাইন করে অ্যামোনিয়া বানায়, তোকে কোশ্চেনে বলে দিয়েছে, দেখ অ্যামোনিয়া। হাইড্রোজেন অক্সিজেন করে কম্বাইন করে ওয়াটার বানায়, তোকে দেখ কোশ্চেনে বলে দিয়েছে ওয়াটার। নাইট্রোজেন আর অক্সিজেন কম্বাইন করে আমার নাইট্রোজেন প্রচুর অক্সাইড বানায়, তার মানে তোকে একটা বলেছে নাইট্রোজেন ট্রাই অক্সাইড। এইবার প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন, প্রশ্ন নয় এই কোশ্চেনে আমার লাগবেই না ফর্মুলা, নাইট্রোজেন ট্রাই অক্সাইডের ফর্মুলা কি?
নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের ফর্মুলা কি হবে? কি হবে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের ফর্মুলা? তুই বুঝতে পারবি কোথায় কনফিউশনটা কোথায় অ্যাকচুয়ালি। ধর তোকে বললাম ভাই এটার ফর্মুলা কি হয়, এটার নাম কি হয়, সেই নামগুলো ভাব, ঠিক আছে, নামগুলো ভাববি। এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তোকে বললাম এটার নাম কি হয়, কি বলবি এটার নাম? সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, বলেছি সোডিয়াম অক্সাইড। আচ্ছা, তোকে তো বললাম এটার নাম কি হয়, কি বলিস এটার নাম? অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। তুই একবারও বলেছিস ডাইসোডিয়াম অক্সাইড? কোথাও বলিসনি, কোথাও পড়িসনি পৃথিবীতে আজ অব্দি, কোথাও পড়িসনি। ডাই অ্যালুমিনিয়াম পড়িসনি তুই কোথাও, ডাই অ্যালুমিনিয়াম, বুঝতে পেরেছিস? তুই কোনোদিনও ভাই ক্যাটায়নের পার্টের কোনোদিনও ডাই ট্রাই ইউজ হয় না, কোনোদিনও তুই পড়িসনি ভাই। ডাইসোডিয়াম মনোঅক্সাইড কোথাও পড়িসনি। বাট তুই পরের পার্টটা যেটা পিছনে মাইনাসওয়ালা পার্টটা আছে সেটার জন্য তুই ডাই ট্রাই ইউজ করিস, কিন্তু তুই কোনোদিনও ভাই প্লাস চার্জওয়ালা পার্টটার জন্য দেখ ডাই ট্রাই ইউজ করিস না, কোনোদিন তুই পড়িসনি। ডাইসোডিয়াম সামথিং কোথাও কোথাও পড়িসনি, সোডিয়াম দিয়ে ছেড়ে দিয়েছিস তুই, ডাইসোডিয়াম কিন্তু কোথাও পড়িসনি। ডাই অ্যালুমিনিয়ামও পড়িসনি। অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 ঠিক আছে, তুই অ্যালুমিনিয়াম পার্টটাকে কোনোদিনও কোথাও কোনো বইতে তুই ছোটবেলা থেকে পড়িসনি ভাই ক্যাটায়ন পার্টটা ড্রাই ট্রাই বলা হচ্ছে, কোনো ফর্মুলা পড়িসনি। পরের পার্টটাকে ভাই বলা হয় কার্বন ডাইঅক্সাইড বলি, ঠিক আছে, এরকমই হয়, কার্বন ট্রাইঅক্সাইড CO3 বলি। কিন্তু সামনের পার্টটার জন্য কি হবে, সামনের পার্টটার জন্য কি হবে ভাই, সেটা যতদিন আমি রেডক্স চ্যাপ্টার পড়ছি বলতে পারবো না এখন। কেন? কারণ দেখ তুই জানিস অক্সাইড, তো অক্সাইড মানে না হয় O-2 হলো, কিন্তু সোডিয়ামটা ভাই সামনে কত হবে, এই সরি নাইট্রোজেনটা কত হবে, এটা তোর পক্ষে এখন বলা পসিবল নয়। এটা যখন রেডক্স চ্যাপ্টার পড়বো তখন বলতে পারবো, ঠিক আছে, রেডক্সে গিয়ে বলা পসিবল হবে, তো সেটা তখন দেখতে পাবো। তো এখন ভাই এটার ফর্মুলা আমার কোনো কাজেও লাগবে না, ফর্মুলা আমি তোকে বলবো না এখন। এটার ফর্মুলা NO3 না, এটার ফর্মুলা NO3 না, ফর্মুলা এরকম নয়, ঠিক আছে, কারণ সামনের জন্য তো আমি ইউজ করি না কোথাও, এটা ফর্মুলা কিন্তু NO3 নয়, বুঝা গেছে? চল তাহলে এবার আমি আসছি কোথায়, নাইট্রোজেন আর অক্সিজেন কম্বাইন করে কি বানিয়েছে, নাইট্রোজেনের ট্রাইঅক্সাইড। আমার ফর্মুলা লাগবে না, কীভাবে হলো আমি তোকে তো বলতে পারবো না এখন, রেডক্স চ্যাপ্টার যতদিন না পড়ছি, যতদিন অক্সিডেশন নাম্বার পড়ছি ততদিন আমি তোকে বলতে পারবো না, বোঝা গেছে? চল তাহলে এটা যা ইচ্ছা বানাক, তাহলে এখানে জাস্ট সিম্পল ট্রাইঅক্সাইড লিখে রাখলাম, আমার ফর্মুলা কোনো কাজেই লাগবে না। আচ্ছা এবারে দেখ আরও কী কী ডেটা দিয়েছে, এটাকে আমি বক্সটা একটু বড় করে দিচ্ছি। কি বলেছে বল, অ্যামোনিয়াতে নাইট্রোজেন কত পার্সেন্ট বলেছে বল, একটা একটা করে বল, নাইট্রোজেন কত পার্সেন্ট বলেছে বল, কত? 82.35। হাইড্রোজেন কত আছে? 17.65, ঠিক আছে, যা ডেটা দিয়েছে আমি লিখছি, আমি কোনো কিছু বানাচ্ছি না এখন ভাই। এবার বল নাইট্রোজেনের ট্রাইঅক্সাইডে নাইট্রোজেন কত আছে, বলবি না? নাইট্রোজেন ট্রাইঅক্সাইডে নাইট্রোজেন কত আছে? 36.85। অক্সিজেন কত আছে? 62.15। ওয়াটারে অক্সিজেন কত বলেছে? 88.9, তাই তো? এখানে কত বলেছে? 11.1। এই ডেটাগুলো আমি জাস্ট লিখলাম ভাই, যেটা যতটা দেওয়া আছে আমি সেই ডেটা লিখেছি, আর কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, যা ডেটা দেওয়া আছে আমি ভালো দেখতে লাগছে এরকমভাবে লিখেছি, আর কিছুই করিনি, বুঝতে পেরেছিস? ওকে চল, এইবার আমায় কী করতে হবে, দেখ আমি এদের মধ্যে একজনকে সাইড করে দিই, আমি তো তাই করছিলাম আগের বার, যাকে ইচ্ছে সাইড কর, তুই অ্যামোনিয়া কথা সাইড করে দিবি, অ্যামোনিয়ার সাথে আমি আলটিমেট কম্পারিজনটা করবো, ঠিক আছে? আমি আগেরবার করেছিলাম ভাই, দেখ এখানে আমি করেছিলাম কার্বনের সাথে হাইড্রোজেনের রেশিও, তাহলে এখানে কী করবো ভাই, চল নাইট্রোজেনের সাথে অক্সিজেনের রেশিও করা যাক। ভালো করে দেখ, এখানে আমি যখন এটার রেশিও নেব আর ওটার রেশিও নেব, আমাকে তো একজনকে ফিক্স করতে হবে। আমি যখন ধর নাইট্রোজেনের অক্সিজেনের রেশিও এখানে নিলাম, আগেরবার নিয়েছিলাম দেখ এখানে দেখ আমি হাইড্রোজেনের অক্সিজেনের রেশিও নিয়েছিলাম, এখানে আমি নেবো রেশিও। আগেরবার আমি কাকে ফিক্স করেছিলাম, দেখ স্বাভাবিকভাবেই দেখ যে কমন তাকেই আমি ফিক্স করেছিলাম, হাইড্রোজেন তাকে আগেরবার ফিক্স করে দিয়েছিলাম, তাহলে এখানে আমি ভাই অক্সিজেনকে ফিক্স করবো, যা কমন আছে, বুঝতেই পেরেছিস? বোঝা গেছে? চল বার করা যাক। এখন দেখ সেই আবার ওই আগের অঙ্কটার মতন গল্প, কীরকম বলতো, দেখ এখানে তো ভ্যালুগুলো কেমন কেমন যেন দিয়েছে, তাহলে আমি কী করতে হবে বলতো, 1-এর রেসপেক্টে করতে হবে স্বাভাবিকভাবেই। এবার আমি ডাইরেক্ট লিখবো, এত অব্দি বোঝা গেছে? কোশ্চেন বুঝেছিস? না বুঝে কিন্তু ঘাড় নাড়বি না, কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে আমাকে কী করতে হবে, অক্সিজেনের রেসপেক্টে ফিক্স করতে হবে, ক্লিয়ার? এবার আমি এক লাইনে লিখবো, এটা কীরকমভাবে লিখছি দেখ, 63.15 গ্রাম অক্সিজেন 36.85 গ্রাম নাইট্রোজেনের সাথে রিয়াকশন করছে, তাই তো? 63.15 গ্রাম অক্সিজেন 36.85 গ্রাম নাইট্রোজেনের সাথে করবে, তাহলে 1 গ্রাম অক্সিজেন কত গ্রাম নাইট্রোজেনের সাথে করবে, বুঝলি? কারণ আমি অক্সিজেনটাকে ফিক্স করবো, যেটা কমন সেটাকে ফিক্স করবো, আগেরবার তাই করেছিলাম, এবার এখনও তাই করছি, বোঝা গেছে? তাহলে আমি এখানে একটা লাইনে জাস্ট সিম্পল লিখছি, 1 গ্রাম অক্সিজেন রিয়াক্টস উইথ, সিম্পল ইউনিটারি মেথড ভাই, 63.15 করে 36.85 এর সাথে, তাহলে 1 গ্রাম কতর সাথে করবে, কতর সাথে করবে বল,
36.85 ডিভাইডেড বাই 63.15 গ্রাম নাইট্রোজেন। বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? বুঝলি? আচ্ছা চল এবার এদিকে আসি। 88.9 গ্রাম অক্সিজেন রিয়াক্টস উইথ 11.1 গ্রাম হাইড্রোজেন। তাহলে 1 গ্রাম অক্সিজেন রিয়াক্টস উইথ 11.1 ডিভাইডেড বাই 88.9 গ্রাম হাইড্রোজেন। বুঝতে পেরেছিস? 88.9 রিয়াকশন করে 11.1 এর সাথে, তাহলে এক করবে কত সাথে? 11.1 বাই 88.9। দেয়ারফর 1 গ্রাম অক্সিজেন রিয়াক্টস উইথ 11.1 ডিভাইডেড বাই 88.9 এত গ্রাম হাইড্রোজেন। বোঝা গেছে? লিখেছিস সবাই? আগের বার দেখ আমি হাইড্রোজেনটাকে ফিক্স করেছিলাম যে কমন, তাকেই ফিক্স করলাম। এখানে আমার ওই অক্সিজেন কমন, দেখ অক্সিজেনটাকে আমি ফিক্স করে দিয়েছি 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম অক্সিজেন। বুঝলি? তাই তো ভাই, এখানে দেখ ফিক্স করে দিয়েছিলাম, এখানেও ফিক্স করলাম যে কমন তাকে। এইবারে বাকি যে পড়ে আছে তার রেশিও কার্বন ইস টু অক্সিজেন। তাহলে এখানে কে পড়েছিল বাকি? নাইট্রোজেন আর হাইড্রোজেন। দেখতে পাচ্ছিস তো? তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের রেশিওটা এবার আমি একটু ভদ্রভাবে এখানে লিখছি। নাইট্রোজেন আর হাইড্রোজেনের রেশিও কত হবে? দেখ 36 পয়েন্ট, এই যে নাইট্রোজেনের ভ্যালু হচ্ছে ভাই এটা 36.85 ডিভাইডেড বাই 63.15 ইস টু হাইড্রোজেনের ভ্যালু কত ভাই? 11.1 বাই 88.9। বুঝতে পেরেছিস কি করলাম? বুঝেছি? আরে ভাই জায়গা নেই বলে আমি নিচে লেগেছি। এর পিছনে কোনো সায়েন্স আছে? কমন সেন্স আছে, কমন সেন্স। ঠিক আছে? এত ক্লিয়ার? আমি জাস্ট রেশিওটা নিলাম ভাই। এই যে আগের বার এখানে লিখেছিলাম, এবার জায়গা নেই বলে আমি নিচে লিখেছি এই রেশিওটা বাকি দুজনের। এইবারে পরের সিনারিওতে কাকে আনবো? এটাকে আনতে হবে, এটাকে আনতে হবে। তাই করেছিলাম। এখানেও দেখ নাইট্রোজেন হাইড্রোজেন থাকবেই ভাই, স্বাভাবিকভাবেই আছে। তাহলে দেখ এবার এই কেসটা আমি আনছি। এখানকার নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন রেশিও কত? কোশ্চেনে দিয়ে দিয়েছে। নাইট্রোজেন 82.35, হাইড্রোজেন কত? 17.63। বুঝতে পারছিস? তাহলে করা যাক ভাই, 82.35 ডিভাইডেড বাই 17.63, তাই তো? এবার ক্যালকুলেটর লাগবে কাজে। 17.65, তাই তো? কোশ্চেনে দেওয়া আছে 65। এবার ক্যালকুলেটর কাজে লাগবে। চল আইএসসি বোর্ড ক্যালকুলেটর বার কর, করে এটা বার কর, দেখি এই ভ্যালুটা কত আসছে। তোকে ভাই ভ্যালুগুলো একটু সোজা সোজা দেবে। $36.85 ডিভাইডেড বাই 63.15। ঠিক আছে? এটা আসলে 0.58 ইস টু এটা কত এসছে? 0.12। ঠিক আছে এসছে? এবার এই দুখানার বুঝেছিস তো? এটা ভাই এই যে এই রেশিওটা এসছে না, সেটা এখানে এরকম একটা কিছু আসলো। বোঝা গেছে? আচ্ছা চল এটার ভ্যালু বার করি, দেখি এবার কত আসছে। 82.35 বাই 17.65। 4.66। তুই ভালো করে দেখ, এটার ভ্যালু তাই হয়। তুই 0.58 বাই 0.12 কর ক্যালকুলেটার। 4.8 এর কাছাকাছি আসছে। ঠিক আছে এসছে? তুই এক্সাক্ট ভ্যালুগুলো বসালে ভাই এক্স্যাক্টলি সেমই আসতো, কারণ আমরা এখানে 0.58 এর পরেরগুলোকে উড়িয়ে দিয়েছি। 0.12 পরেরগুলোকে দেখ আমরা কনসিডার করিনি। ক্যালকুলেটার বসিয়ে করলে ভাই, তাহলে দেখ এটা এসছে আমার কোনটা বলতো? এই জিনিসটা ভাই। আর এটা এসছে আমার কোনটা? দেখ এই জিনিসটা। আগের অঙ্কের সাথে আমি কম্পেয়ার করছি। তারপরে কি করেছিলাম মনে আছে ভাই? এই দুখানার রেশিও সিম্পল রেশিওতে থাকে, তাই তো করেছিলাম? দেখ এই দুখানার রেশিও কথা বলতো 1:1। এটা 4. এটা 4.6ই আসবে। ক্যালকুলেটার আমি তো এখানে ভ্যালুগুলো নিইনি, ওই জন্য এটা এরকম এসছে। বোঝা গেছে? তাহলে দেখ এটার রেশিও কত হলো? 1:1, মানে সিম্পল রেশিও। তাহলে আমার প্রুফ করলো কি বলতো ভাই? এরা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনকে ফলো করে। বুঝতে পেরেছিস? আগের বার তাই করেছিলাম ভাই, ওটা আর এটার রেশিও করেছিলাম। এবারও তাই করলাম, জায়গার জন্য আর উপরে লিখিনি, নিচে লিখেছিলাম। এটার ওটা রেশিও দেখ 1:1, সিম্পল রেশিও। তাহলে আমার ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনকে ফলো করেছে। বুঝতে পারলি? এই হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনের পার্ট। ক্লাস 11এই এটার গল্প শেষ। ক্লাস 11 কি? ক্লাস 11 আগস্ট মাসেই গল্প শেষ। তারপর আর অ্যানুয়াল এক্সামে দেয়ই না কোনো স্কুলে। যদি বা স্কুল চায় তাহলে দেবে, স্কুলের উপর ডিপেন্ড করছে। আমি তোকে এই 3খানা লয়েরই একটা করে অঙ্ক পাঠাবো, যার মধ্যে এই কথায় কী লিখবো সেটা লেখা দেবে। কথায় আর কী লিখবো ভাই, এগুলোই আমি করবো। ঠিক আছে? এইভাবে করলেই দেখ হয়ে যাবে। কথায় লিখতে আমি যদি কথাগুলো মুখস্থ করি না, তাহলে আমার কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। বুঝতে পেরেছিস কীভাবে করেছি?
চল খাতায় হেডিং দে, লেখ। এবার তোর পুরো ফিজিক্সের পার্ট, তুই ফিজিক্সে পড়েছিস? ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে সিগনিফিক্যান্ট ফিগার পড়েছিস না? ফার্স্ট চ্যাপ্টারে তোর আছে সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, রাউন্ড অফ পড়েছিস? রাউন্ড অফ তো ক্লাস 9-10-এ পড়েছিলাম। রাউন্ড অফ আপ টু এত ডেসিমেল পড়েছিস না? আচ্ছা, অ্যাকিউরেসি ভার্সেস প্রিসিশন পড়েছিস? কোথায় অ্যাকিউরেসি ভার্সেস প্রিসিশন কোথায় পড়েছিস? ফিজিক্সে পড়েছিস অ্যাকিউরেসি ভার্সেস প্রিসিশন? আচ্ছা চল খাতায় হেডিং দে, লেখ অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। আচ্ছা দেখ, বেসিক্যালি দেখেছিস অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন হয়ে গেছে। আচ্ছা, অ্যাকিউরেসি আর প্রিসিশন কোথায় লাগে কেমিস্ট্রিতে? ধর এই তোর কদিন পরে স্কুলে প্র্যাকটিক্যাল স্টার্ট হবে। প্র্যাকটিক্যালে তুই দেখবি ভাই, এটা দেখেছিস স্কুলের ল্যাবে এরকমের বুলেট তোর রাখা আছে, দেখেছিস স্কুলের প্র্যাকটিক্যাল? এখানে একটা নোব আছে, আর এর মধ্যে দেখবি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্কেলে এরকম, এগুলো আমি রাখছি না, এটা হচ্ছে তোর বুলেট ভাই। টাইট্রেশন তুই কদিন পরে করবি টাইট্রেশন। এবারে স্বাভাবিকভাবেই টাইট্রেশন যখন করবি এর মধ্যে একটা লিকুইড থাকবে, বেস থাকবে, ঠিক আছে? তুই টাইট্রেশন করবি, এখান থেকে ভ্যালুটা তুই দেখবি, এটা ধর তোর চোখ, ওকে? আচ্ছা, এইবারে ধর তুই যখনই দেখবি এরকম টাইট্রেশন করবি না, তুই 3-4খানা রিডিং নিবি, নিয়ে ওটার অ্যাভারেজ করবি। 3-4টে রিডিং নিয়ে ওটার অ্যাভারেজ করবি। 3-4টে রিডিং নিয়ে ওটার অ্যাভারেজ করা হয়। কেন করা হয়? দেখ, বেসিক্যালি এই যে ভাই আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ভ্যালু আলাদা আলাদা আসতে পারে স্বাভাবিকভাবেই। আমার যখন ভাই আই লেভেলটা একদম ঠিক আছে তখন যে ভ্যালু আসবে, চোখ যদি আমার এখানে থাকে তাহলে আমি ভ্যালু আলাদা দেখতে পাবো স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তুই যদি ভাই নিচ থেকে দেখিস তাহলে তুই কিছুই দেখতে পাবি না, বুঝতেই পারছিস, ঠিক আছে? তুই যদি উপর থেকে দেখিস তাহলে দেখ তুই কোনো রিডিংই পাবি না, বোঝা যাচ্ছে? আলাদা আলাদা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ভ্যালু আসবে। মানে যেমন ধর আমি যদি তোকে বলি যে এই ঘরটার লেন্থ কত মেজার কর, ধর তোর কাছে একটা মেজারিং টেপ আছে, তুই কী করবি? কেউ কেউ ধর সবার মেজার করার টেকনিক দিবি আলাদা। কেউ কেউ মেজার করবে কি বলতো, এখানে টেপটা লাগালো, মানে এই মাঝখানে লাগালো, ওইদিকে দরজার মাঝখানে লাগালো, দিয়ে মেজার করছে, তার যে ভ্যালু আসবে। আর দেখবি যে আমার হচ্ছে ধর নিচে এখানে লাগালো আর এক্স্যাক্টলি সোজাসুজি লাগিয়েছে, তার ভ্যালু আলাদা আসবে। আলাদা আসবে কেন? কারণ যে ধর আমার এরকম স্পেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে তো আমার টেপটা সব জায়গায় পুরো সমান সোজা থাকবে না, কোথাও বেন্ড হয়ে যাবে স্বাভাবিকভাবেই, বুঝতেই পারছি, মাসের জন্য, ওয়েটের জন্য, তার আমার ভ্যালু আলাদা। যে আমার এক্স্যাক্টলি নিচে নিচে করছে তার ভ্যালু আলাদা আসবে, আবার যে একটুখানি সাইডে নিয়েছে না তারও ভ্যালু আবার আলাদা আসবে, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আলাদা আসবে। এবারে ধর এক্সাক্ট ভ্যালু কোনটা হয়? এক্সাক্ট ভ্যালু তো একটা আছে, এক্সাক্ট একটা ভ্যালু আছে লেংথ, ঠিক আছে? তো ইউজুয়ালি ওই জন্য কী করা হয়, 3-4টে নিয়ে তার অ্যাভারেজ করবো। তো এখানেও স্বাভাবিকভাবেই তাই, ধর পরপর কেউ 3জন মেজার করেছে পাশাপাশি, সেই 3খানা নিয়ে অ্যাভারেজ করবো, করে দেখবো যে কতটা আসছে কাছাকাছি। এবারে তো এটা বুঝতে পারছি ভাই, ধর তোকে বললাম ঘরটার লেংথ মেজার করতে, কেউ ধর মেজার করলো এই কর্নার থেকে ওই কর্নার, সেটা তো আমি ক্যালকুলেটই করবো না, সেটাকে আমি কনসিডারই করবো না, ঠিক আছে? ধর হতেই পারে আমি ধর বললাম কাউকে যে এই ঘরটার লেংথ কত, ধর কেউ টেপটা ভাই নিচ থেকে উপরে মেজার করলো, হাইট মেজার করে দিল, সেগুলোকে তো আমি কনসিডারই করবো না। তার মানে ধর তোকে বলেছি এখানে রিডিং কত এসছে, হতেই পারে কোনো স্টুডেন্ট নিচ থেকে নিচে শুয়ে শুয়ে তার দেখছে, তার ভ্যালুকে আমি কনসিডারই করবো না, ঠিক আছে? কেউ ধর উপর দিকে তাকিয়ে আছে, তার ভ্যালুকে আমি কনসিডারই করবো না, সিম্পল ব্যাপার। তাহলে তারা আমার কনসিডারেশন, তারা আউট অফ দ্য বক্স, তারা কী ভাবছে তারাই জানে, ঠিক আছে? তারা এখানে নেই, এই ক্যালকুলেশন তারা নেই, অ্যাকিউরেসি প্রিসিশনের মধ্যে তারা নেই। দেখবি ওই স্কুলে কদিন পরে তো যখন প্র্যাকটিক্যাল স্টার্ট হবে না, প্র্যাকটিক্যালে তোর টাইট্রেশন করবি, টাইট্রেশন হবে, আননোন স্যাম্পেল অ্যানালিসিস হবে, সেগুলোতে তোকে দেখবি 3-4 জনের একটা করে গ্রুপ বানিয়ে দেবে। 3-4 জনের একটা গ্রুপ হবে স্কুলের স্টুডেন্টদের, ওই দেখবি 4 জনের গ্রুপের মধ্যে একজন থাকবে যে হচ্ছে এগুলো করবে, প্র্যাকটিক্যালটা করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আরেকজনও থাকবে কি বলতে, সেটাকে কেমিক্যাল সাপ্লাই করবে, আর বাকি দুজনে দেখবি কোনো খোঁজ নেই, তারা অন্য গ্রুপের সাথে গল্প করছে, ঠিক আছে, নিচে বসে আছে দেখবি, হ্যাঁ, দেখবি তারা এরকমই। আর যখন ডেটা আসবে তখন ঠিক চলে আসবে তারা, ঠিক আছে? তাদেরকে তুই সবসময় খুঁজে পাবি না, তারা দেশের খবর, বন্ধুর খবর, সবার খবর নিতে যাবে, ডেটা যখন আসবে তখন ঠিক চলে আসবে। তো এই হচ্ছে 4 জনের প্র্যাকটিক্যাল গ্রুপ। তো এইবারে তুই দেখ আমরা কোনটা নিই, অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভ্যালুটা নিই, তুই তাই করিস, প্র্যাকটিক্যালে তাই করিস, 3-4টে নিয়ে তার অ্যাভারেজটাই নেওয়া হবে, বোঝা গেছে? তো স্বাভাবিকভাবেই অ্যাভারেজ ভ্যালুটা যদি আমার কাছাকাছি আসে, কার কাছাকাছি, এক্স্যাক্ট ভ্যালুর কাছাকাছি, ওটাকে আমি কী বলে বলতে, অ্যাকিউরেট। যত কাছাকাছি আসবে অ্যাভারেজ ভ্যালু যদি আমার এক্স্যাক্ট ভ্যালুর কাছাকাছি আসে, তবে এটা বলবো তাই অ্যাকিউরেসি তত বেশি, বুঝতে পেরেছিস? অ্যাভারেজ ভ্যালু যদি আমার ভাই এক্স্যাক্ট ভ্যালুর কাছাকাছি আসে, ধর ভাই আমার এক্স্যাক্ট ভ্যালু সাপোজ 10.5, ঠিক আছে, আর অ্যাভারেজ ভ্যালু ধর আমার আসলে 10.49, তাহলে আমি বলবো ওটা অ্যাকিউরেসি ভালোই আছে, অ্যাকিউরেসি ভালোই আছে, বুঝতে পেরেছিস? প্রিসিশন মানে কি? প্রিসিশন মানে হচ্ছে ভাই আমার রেজাল্টটা কতবার রিপিটেটিভ সেম জায়গাতেই আসছে। প্রিসিশন মানে কি? আমার রেজাল্টটা কতবার রিপিট করে করে সেম জায়গাতেই আসছে, সেটাকে বলবো হচ্ছে আমি প্রিসিশন।
আচ্ছা চল যাই হোক, তোকে দেখাচ্ছি অ্যাকিউরেসি আর প্রিসিশনের কেস। ধর তুই শুটিং দেখেছিস, হ্যাঁ শুটিং রেঞ্জ, লাস্ট ইয়ারে প্যারিসে অলিম্পিক হয়েছিল, এটা হচ্ছে আমার ধর সাপোজ শুটিং রেঞ্জ, ঠিক আছে? লাস্ট ইয়ারে প্যারিস অলিম্পিক হয়েছে ভাই, বলতে শুটিংয়ে কে কে ব্রোঞ্জ জিতেছিল লাস্ট ইয়ারে প্যারিস অলিম্পিকে? 2024 প্যারিস অলিম্পিকে শুটিংয়ে ব্রোঞ্জ কে জিতেছিল বলতো? কে জিতেছিল বলতো? আমি ইন্ডিয়ার কথা বলছি, ঠিক আছে? ইন্ডিয়ার কে কে জিতেছিল বলতো? বলতে পারবি? এই হচ্ছে আমাদের দেখ রেসপেক্ট করার টেকনিক। যখন জেতে তার সেই দিন, তার পরের দিন আমরা ভাই হোয়াটসঅ্যাপে সবাই স্ট্যাটাস দিই, হ্যাঁ 1 বছর পরে নামও নেই, 1 বছরও হয়নি, 1 বছর হয়নি, ইনফ্যাক্ট 1 বছর হয়নি, ঠিক আছে? কেউ আর নামই মনে নেই, আর নামই মনে নেই, ঠিক আছে? যখন যেতে তখন হচ্ছে প্রাউড অফ ইউ বলি অনেক কিছু, তারপরে তো ভুলেই যাই, নামই মনে নেই আর, ঠিক আছে? এটা তো জেনারেল নলেজের কোশ্চেন ভাই, চারপাশে কি হচ্ছে দেশে কোথায় কি হচ্ছে তুই জানিস এগুলো, তুই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে রিলস দেখিস না, ঠিক আছে? এইসব বাদ দিয়েও তোর একটা বিশাল বড় জগৎ পড়ে আছে, কে কোথায় খেতে গেল ঘুরতে গেল অত কিছু না দেখে ভাই তুই ন্যাশনাল নিউজ এসব রাখিস, বলতে পারবি নাম? যাই হোক চল, এরকম খাতা পরপর 4টে এরকম এই শুটিং রেঞ্জ আঁকতো, এরকম দেখেছিস এরকম পরপর 4টে আঁক, হয়ে গেছে আঁকা? কম্পাস নিয়ে বসবি না, হ্যাঁ সিম্পল হাত দিয়ে আঁকবি, হয়ে গেছে 4টে। চল দেখ, স্বাভাবিকভাবেই বুঝতেই পারছি আমি যত ভাই মাঝখানে মারতে পারবো তত হচ্ছে আমার ওটা অ্যাকিউরেট হবে, এটা বুঝে গেছি, যত মাঝখানে আমি হিট করতে পারবো তত হচ্ছে আমার অ্যাকিউরেট হবে, হয়ে গেছে গেছিস? চল দেখ ফার্স্ট কেস আমি তোকে একটা আঁকলাম, ফার্স্ট কেসটা হচ্ছে আমার ফার্স্ট কেসটা ধর আমার এখানে এসছে, 3খানা করে ধর আমি মারার চান্স দিয়েছি, প্রথমটা ধর আমি এরকম মারলাম, ঠিক আছে? প্রথম কেসটা আমার এরকম হয়েছে, দেখেছিস? সেকেন্ড কেস সাপোজ আমার এরকম এরকম মারলাম, সেকেন্ড কেসটা 3টে করে মারার চান্স দেওয়া আছে, ঠিক আছে? সেকেন্ড কেসটা আমার এরকম হয়েছে, ওকে? পরের কেসটা ধর আমার এরকম হয়েছে, হয়েছে এরকম, ঠিক আছে? আচ্ছা তারপরটা ছেড়ে দিলাম, তারপরটা তুই নিজে আঁকতে পারবি। চল শুরু করা যাক, কোনটাকে কি বলবো? ফার্স্ট কেসটা দেখ, এখানে আমার ভাই ফার্স্ট কেসটা দেখে দেখেছি, এখানে তুই বল অ্যাকিউরেসি হাই না লো? অ্যাকিউরেসি নেই একদম, মারতেও তো এখানে মেরেছি এখানে, ঠিক আছে? তার ধর অ্যাভারেজ ভ্যালু এটা, আমার ভ্যালু উল্টোপাল্টা আসছে কিছু, বুঝতেই পারলাম অ্যাভারেজ ভ্যালু করে আমার আসছে উল্টোপাল্টা, তাহলে চল অ্যাকিউরেসি এখানে আসছে কত লো, আমি অ্যাকিউরেসি শর্টে এ দিয়ে লিখছি, তুইও বুঝতে পারছি ব্যাপারটা, অ্যাকিউরেসি লো, বোঝা গেল? প্রিসিশন ফার্স্ট কেসে প্রিসিশন হাই, কারণ আমি প্রত্যেকটা রিপিটেটিভ সেম জায়গাতেই মেরেছি অলমোস্ট, তাহলে ফার্স্ট কেসে আমার প্রিসিশন হলো হাই, বোঝা গেছে? ক্লিয়ার? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। সেকেন্ড কেসে অ্যাকিউরেসি হলো, প্রিসিশন হলো, অ্যাকিউরেসি লো, প্রিসিশন হলো, বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছিস। থার্ড কেসে বলে অ্যাকিউরেসি কী হবে? অ্যাকিউরেসি হাই, ঠিক আছে? এটা আরও মাঝখানে দিলে আরও বেটার হতো, যাই হোক চলো অ্যাকিউরেসি হাই, প্রিসিশনও হাই, ঠিক আছে? পরেরটা আমার কি বাকি আছে বলতো? কি বাকি আছে বল, আর কি বাকি আছে? অ্যাকিউরেসি হাই, প্রিসিশন লো, অ্যাকিউরেসি হাই, প্রিসিশন লো। অ্যাকিউরেসি হাই করছি তাহলে আমি কি করবো? সাপোজ এটা একটা এখানে, আর ধরো এখানে অ্যাভারেজ দেখো আমার মাঝ বরাবরই থাকলো, ঠিক আছে? অ্যাকিউরেসি হাই, প্রিসিশন আমার লো, বুঝতে পেরেছিস? অ্যাকিউরেসি হাই, প্রিসিশন লো, 4খানা কেস বোঝা গেছে? এইবারে তোর পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসবে হচ্ছে এরকম টাইট্রেশনের ভ্যালু বলবে, দিয়ে বলবে অ্যাকচুয়াল ভ্যালু ওটা, তাহলে আমার ভাই স্টুডেন্ট যে এক্সপেরিমেন্ট করেছে সেখানে আমার অ্যাকিউরেসি কীরকম হবে, প্রিসিশন কীরকম, এই কোশ্চেন, কোনো এক্সপ্লেনেশনের গল্প নেই, জাস্ট সিম্পল তোকে জিজ্ঞেস করবে অ্যাকিউরেসি হাই হবে না লো হবে, এরকম কোশ্চেন, বোঝা গেছে? তো একটা কোশ্চেন বার করি বুঝতে পারবো। যে পিডিএফটা তোর হোমওয়ার্ক আছে মানডে তোরা বার কর, 24-25 বলে সার্চ কর পেয়ে যাবি, যার কাছে ফোন নেই পাশে একটু ফোন দেখ, বার কর, যার কাছে ফোন নেই পাশে থেকে একটু ফোন দেখ, পাশে জনকে বল একটু ফোনটা দেখা দে, মুখ ফুটে বলবি, ঠিক আছে? না বললে কিছু হবে না। বার করেছিস পিডিএফ? আচ্ছা হয়েছে সবার? সবাই একটা করে ফোন
পেয়েছিস মানে সবাই একটা করে না, 500 জনের তো শেয়ার করতে পারছিস। চল ওর মধ্যে বার করবি হচ্ছে পেজ নাম্বার কত 22, পেজ নাম্বার 22 বার কর দেখি। পেজ নাম্বার 22 বার করেছিস? পাশের জনকে একটু বলেছিস ফোন দেখাতে, হয়েছে সবার? আচ্ছা পেজ নাম্বার 22-তে দেখ নারায়ণা সোদপুর কোশ্চেন নাম্বার 3 উপর দিক থেকে সেকেন্ড কোশ্চেনটা, উপর দিক থেকে সেকেন্ড কোশ্চেন দেখা যাচ্ছে। দেখ বলেছে দ্য টু স্টুডেন্টস পারফর্ম দ্য সেম এক্সপেরিমেন্ট সেপারেটলি অ্যান্ড ইচ ওয়ান অফ দেম রেকর্ডেড 2 রিডিংস অফ মাস হুইচ আর গিভেন বিলো। কারেক্ট রিডিং অফ মাস হচ্ছে 3 গ্রাম, তার মানে এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 3 গ্রাম। এইবারে অন দ্য বেসিস অফ গিভেন ডেটা মার্ক দ্য কারেক্ট অপশন আউট অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এরকমই আসবে ধর এমসিকিউ এর কোশ্চেন, বুঝেছিস? কোশ্চেন খাতায় লেখার কোনো দরকার নেই, জাস্ট কোশ্চেন নাম্বারটা দিয়ে দিতে পারিস খাতার মধ্যে। পিডিএফ এর পেজ নাম্বার 22, কোশ্চেন নাম্বার হচ্ছে 3, ব্যাস সাফিসিয়েন্ট। এবার আমি অ্যান্সারটা বুঝবো। দেখ এ যে পেয়েছে ভ্যালুটা, এর ভ্যালুগুলো কত দেখ 3.01 আর 2.99, 3.01 আর 2.99। তাহলে দেখ এর অ্যাভারেজ ভ্যালুটা কত হচ্ছে বলতো, বলে বল কত হবে? 3 ভাই, 3.01 আর 2.99 অ্যাভারেজ কত হলো? 3 হলো, বোঝা গেল? তাহলে এর অ্যাভারেজ ভ্যালু 3, খুব ভালো কথা। বি ভ্যালুগুলো কত পেয়েছে? 3.05 আর 2.95, অ্যাভারেজ কত হয়? 3। অ্যাভারেজ যে দুজনেরই মানে দুজনেই অ্যাভারেজে 3 পেয়েছে, ভ্যালুটা কত আসা উচিত ছিল অ্যাভারেজে? কোশ্চেনে বলি যে 3 আসা উচিত ছিল। তাহলে এবার বল এ আর বি, আমি অপশান দিকে তাকাবো না, আমি আগে তুই দেখ এ আর বি দুজনের অ্যাকিউরেসি কী হবে? অ্যাকিউরেসি হাই, দুজনেই অ্যান্সার ঠিক বার করেছে অ্যাভারেজ করে, ঠিক আছে? দুজনেই আমার অ্যাকিউরেসি হাই, বোঝা গেছে? এইবারে তুই এর কথা ভাব, এর প্রিসিশন কী হবে বলতো? হাই নালো, এর প্রিসিশন হাই নালো হবে হাই, কারণ দেখো ভ্যালুগুলো ক্লোজ আছে, 2.99, 3.01, তাহলে এর আমার প্রিসিশনও হাই, বুঝতে পেরেছিস? এসব টোকার কোনো মানে নেই, তুই ব্যাপারটা বুঝলেই হবে। এর তার মানে আমার প্রিসিশনও হাই, বুঝলি কেন হয়েছে? কারণ ভ্যালুগুলো আমার কাছাকাছি আছে, বুঝেছিস সবাই? ক্লিয়ার? বির কথা ভাব, বির তো আমার অ্যাকিউরেসি হাই ছিল, এবারে বির ভ্যালুগুলো দেখ, প্রিসিশন বিয়ের কী হবে বলতো? লো। কেন? দেখ বিয়ের ভ্যালুগুলো একটু ডিফারেন্স আছে, 3.05, 2.95 ডিফারেন্স আছে ভাই, বোঝা গেছে? ডিফারেন্স ভালোই আছে, বুঝতে পেরেছিস? 3.05 আর 2.95, এর থেকে তো ডিফারেন্স ভালো, বাজে এর থেকে তো ডিফারেন্স বাজে। তার মানে আমার কী হলো ভাই? এর অ্যাকিউরেসি আর প্রিসিশন দুটোই আছে, আর বির অ্যাকিউরেসি আছে, প্রিসিশন নেই, ঠিক আছে? এবার অপশানে দেখ একটা অপশান পাবি তুই, কি আছে? রেজাল্টস অফ স্টুডেন্ট এ আর বোথ প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট। এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, আর কিছু নেই অ্যাকিউরেসি আর প্রিসিশনের মধ্যে। হ্যাঁ আর ভাই অ্যাকিউরেট তো দুজনেরই, অ্যাকিউরেট তো দুজনেরই, এ তো আমার হবেই না, অ্যাকিউরেট তো দুজনেরই, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? চল এই হচ্ছে আমার অ্যাকিউরেসি প্রিসিশনের পার্ট। খাতা হেডিং দে, পরের টপিক লেখ সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার মনে থাকবে তো অ্যাকিউরেসি প্রিসিশনের গল্প? আচ্ছা যাই হোক, চল সিগনিফিক্যান্ট ফিগার তুই ফিজিক্সে পড়েছিস তো? সিগনিফিক্যান্ট ফিগার কে কে পড়িসনি বলতো? বলবি না পড়িনি বল। সিগনিফিক্যান্ট ফিগার বাকিরা পড়েছিস? কোন চ্যাপ্টারে পড়েছিস? ক্লাস 11-এই পড়েছিস তো? আর তোরা কোন চ্যাপ্টার পড়ছিস তোরা এখন ফিজিক্সে? আচ্ছা ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ওই চ্যাপ্টারটা ফিজিক্সে যেটা বললি, আর তোরা এখন ফার্স্ট চ্যাপ্টারটা পড়িস তাই তো? খাতার মধ্যে লেখ চল সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার ভাই কেমিস্ট্রির পার্ট না, এটা পুরোপুরি ফিজিক্সের পার্ট, পুরোপুরি ফিজিক্সের পার্ট, ঠিক আছে? যাই হোক চল লেখ রুল নাম্বার 1 লেখ, লেখ অল নন জিরো ডিজিটস, অল নন জিরো ডিজিটস ব্র্যাকেটে 1 to 9, 1 তারপর 2 হচ্ছে প্রিপোজিশন 2, 1 to 9 ব্র্যাকেট ক্লোজ করে লেখ, অ্যান্ড 0 between two non-zero digits, and 0 between two non-zero digits, and 0 between two non-zero digits, 0 between two non-zero digits are significant, and 0 between two non-zero digits are significant। তোকে বাড়িতে এগুলো রুলগুলো মুখস্থ করতে হবে না, তোকে পরীক্ষাতে রুল কেউ লিখতে দেবে না। তার মানে আমি তোকে কি বললাম বলতে? এটাই বলেছি 1 থেকে 9 সবাই সিগনিফিক্যান্ট, আর 0 যদি আমার ভাই সাপোজ দুখানা নন জিরো ডিজিটের মাঝখানে থাকে, তাহলে আমার এখানে সিগনিফিক্যান্ট ফিগার 0 কাউন্ট হবে, এটাই আমি তোকে বলেছি, বুঝেছিস? তাহলে ধর আমি তোকে বললাম 209-এ সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, তুই কি বলবি বলতো? 1 2 3 তিনটেই, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এই হচ্ছে গল্প ভাই। তোকে ধর বললাম 0 দেখ আমার দুখানা নন জিরো ডিজিটের মাঝখানে আছে, তাহলে এখানে 3 জনেই সিগনিফিক্যান্ট ফিগার, বোঝা গেছে? চল আমি কেস বাই কেস করবো প্রত্যেকটা। 2 নম্বর পয়েন্ট লেখ 0 to the left of a non-zero digit, 0 to the left of a non-zero digit, 0
to the left of a non-zero digit is not significant. 0 to the left of a non-zero digit is not significant. ঠিক আছে, দেখেছিস? এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকম, তার তোকে বললাম 5 ভাই, 5-এর লেফটে ধর আমার এরকম আছে 0 যদি আমার ভাই নন জিরো ডিজিটের লেফটে থাকে, দেখতে পাচ্ছিস তো বাদিকে আছে, তাহলে ভাই এই জিরোগুলো আমার সিগনিফিক্যান্ট না। বোঝা গেল? সিম্পল, বুঝতে পেরেছিস? এগুলো তো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমার সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে? একটা, ব্যাস। 0 যদি আমার ভাই নন জিরোর লেফটে থাকে তাহলে ওটা আমার সিগনিফিক্যান্ট ফিগার না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে আমার সিগনিফিক্যান্ট ফিগার একটা, ঠিক আছে? এটা রুল নাম্বার 2 গেল। রুল নাম্বার 3 লেখে এবার। রুল নাম্বার 3 লেখ, if a number ends with 0, if a number ends with 0 and write to the decimal and write to the decimal and write to the decimal comma দিয়ে লেখ consider as significant and write to the decimal comma দিয়ে লিখছিস consider as significant and write to the decimal comma দিয়ে লিখেছিস কি consider as significant লিখেছিস। এটার মানে হচ্ছে তোকে এটা বলেছি বেসিক্যালি, ধর তোর কাছে আছে এরকম কিছু একটা 2.50, ভালো করে দেখ, তোকে যে বলেছি 3 নম্বর পয়েন্টটা, যদি আমার কোনো একটা নাম্বার ভাই 0 দিয়ে এন্ড হয়, আর যদি এটা আমার দেখ পয়েন্টের ডান দিকে থাকে, তাই তো লেখা আছে রাইট টু দ্য ডেসিমাল লেখা আছে, তাহলে ভাই এটা আমার সিগনিফিক্যান্ট হবে। 0 দিয়ে শেষ, পয়েন্টের ডান দিকে আছে, তাহলে ভাই এখানে আমার নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে? লেখা আছে তো, দ্য ডেসিমাল কনসিডার সিগনিফিক্যান্ট লেখা আছে, তাহলে এখানে আমার কথা হলো বলতো সিগনিফিক্যান্টের 3খানা। বুঝতে পেরেছিস? তোকে পরীক্ষাতে এরকম ভাই জাস্ট নাম্বার দিয়ে জিজ্ঞেস করবে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, কোনো রুল টুল কিছু জিজ্ঞেস করবে না। এত কি ক্লিয়ার? বুঝলি? তাহলে ভাই পয়েন্টের পরে যদি আমার শেষ হয়, আর যদি ভাই পয়েন্টের পরে 0 থাকে, তাহলে আমার কি হবে? ওটা সিগনিফিক্যান্ট ফিগার। এত কি ক্লিয়ার? বোঝা গেছে? চল পরেরটা লেখ। পরেরটা না ভাই আমার রুল হয়ে গেছে, এবার একটা করে কোশ্চেন করবো। বল। ওটা ভাই আলাদা কেস, ওটা আমরা নর্মালি ধরে নিই, ঠিক আছে? ওটা আমরা নর্মালি ধরে নিই। সিগনিফিক্যান্ট ফিগার পুরোপুরি ফিজিক্সের পার্ট ভাই, এখানে কেমিস্ট্রি কোনো রোল নেই। তো এটাকে 500 ভাবতে পারিস, 5 4টে 0 ভাবতে পারিস, যেরকম রিপ্রেজেন্ট করেছে তার উপর ডিপেন্ড করছে।